আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে ভেক্টর সম্পর্কে পড়েছিলাম। পদার্থবিজ্ঞান প্রথম পত্র ভেক্টরের যে লব্ধির মান, লব্ধির দিক, তারপর লব্ধির সর্বোচ্চ মান, লব্ধির সর্বোচ্চ দিক এগুলো পড়েছিলাম। আজকে আমরা পরবর্তী টপিকস নিয়ে আলোচনা করব। এই পাঠ শেষে শিক্ষার্থীরা ভেক্টর রাশির বিভাজন ও উপাংশ সম্পর্কে লিখতে পারবে। ভেক্টর বিভাজনের প্রয়োগ বলতে পারবে। ত্রিমাত্রিক আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টরের মান বের করতে পারবে। ভেক্টর রাশির গুণন সম্পর্কে লিখতে পারবে। ভেক্টর রাশির বিভাজন বা বিশ্লেষণ। কোন ভেক্টর রাশিকে দুই বা ততোধিক অংশে বিভক্ত করাকে ভেক্টর রাশির বিভাজন বলা হয়। এই যে এটা আর এটা একটা ভেক্টর রাশি, এটাকে এক্স অক্ষ বরাবর আলফা কোণে ওপি অংশে ভাগ করলাম, বিভক্ত করলাম, মানে আর হতে এক্স অক্ষ বরাবর আর পি লম্ব টানলাম এবং আর হতে ওয়াই অক্ষ বরাবর আর কিউ লম্ব টানলাম। তাহলে ওপি হচ্ছে একটা উপাংশ, আর ভেক্টরের একটা উপাংশ, এটাকে বলবো আমরা অনুভূমিক উপাংশ আর এক্স। আর এটা হচ্ছে কি ও কিউ সমান উলম্ব উপাংশ, যেহেতু এটা উলম্ব বরাবর সেটাকে আমরা বলবো আর ওয়াই। তাহলে দেখো এখানে কোণ আর ও কিউ সমান বিটা সমান 90 ডিগ্রি মাইনাস আলফা। আচ্ছা, এখন দেখো এই যে আর ও কিউ এটা হচ্ছে গিয়ে বিটা কোণ, আবার এই কোণটা আর এই কোণটা মানে ও আর পি এই কোণটা একান্তর কোণ সমান, তাহলে এটা বিটা হলে এটাও বিটা। এখন এই বিটার মানটা দেখো, এই পুরাটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে আলফা চলে গেলে থাকতেছে বিটা, তাহলে বিটা সমান হচ্ছে গিয়ে 90 ডিগ্রি মাইনাস আলফা। আবার এই কোণটা সমান এই কোণটা, এই যে ও আর পি এই দুটা কোণ সমান। এখন ও আর পি এই ত্রিভুজটার মধ্যে আমি যদি ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করি, যেমন ও আর পি ত্রিভুজ হতে ত্রিকোণমিতির নিয়ম অনুসারে প্রয়োগ করে পাই। ত্রিকোণমিতির সূত্রটা কি? যে বাহুটা ভাগ এর বিপরীত কোণটা। এখন আর এক্স বাই আর এক্স হচ্ছে গিয়ে এই যে এই বাহুটা ওপি বাহুটা, তাহলে এই ওপি বাহুর সাথে কোণ আলফা, আবার এই কোণ 90 ডিগ্রি, বিপরীত কোণ কোনটা? বিটা, সাইন বিটা। তাহলে সাইন বিটা সমান হচ্ছে কি আবার 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে দাঁড়াচ্ছে আর এক্স বাই সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা। আবার আর ওয়াই, এটা এই ও কিউ এবং আর পি এটা সমান ও সমান্তরাল, আর ওয়াই যেহেতু এটা আর ওয়াই তাহলে এটাও আর ওয়াই। তাহলে এই বাহুটার সাথে বিটা কোণ আর 90 ডিগ্রি কোণ আছে, তাহলে বিপরীত কোণ কোনটা? সাইন আলফা, এই কোণটা বিপরীত কোণ আলফাটা, তাহলে আর ওয়াই বাই সাইন আলফা। এখন আর আর হচ্ছে গিয়ে এই বাহুটা, এই যে ও আর বাহুটা, এই আর বাহুর সাথে একটা কোণ হচ্ছে গিয়ে আলফা আর একটা কোণ হচ্ছে বিটা, এর বিপরীত কোণ হচ্ছে এই 90 ডিগ্রিটা, বিপরীত কোণটা, তাহলে আর বাই সাইন 90 ডিগ্রি। এখন আমরা জানি সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা হচ্ছে গিয়ে কস আলফা, মানে সাইন 90 ডিগ্রি যদি থাকে সাইনটা কস হয়ে যাবে, কসটা সাইন হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে 90 ডিগ্রি থাকলে। এই যে দেখো আর এক্স বাই সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা হচ্ছে গিয়ে কস আলফা, এই যে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর আর ওয়াই বাই এই যে সাইন আলফা যেটা থাকলো সেটা আর আর সাইন 90 ডিগ্রি মান হচ্ছে কি 1, তাহলে আর এর জায়গায় আন থাকলো 1 হলো না। এখন আর এক্স, এই যে আর এক্স সমান হচ্ছে কি এই কোণাকুণি গুণ আর আর গুণ আর এক্স সমান আর কস আলফা আর ওয়াই সমান আর সাইন আলফা, এই দুটা। তাহলে এই আর এক্স হচ্ছে এটা অনুভূমিক উপাংশ, এই যে ভেক্টরটাকে উপাংশে বিভক্ত করলাম এটাকে আমরা বলবো অনুভূমিক উপাংশ। আর এক্স সমান হচ্ছে গিয়ে কস আলফা, এই যে অনুভূমিক উপাংশটা কস আলফা, এটা আলফা কোণে। আর আর ওয়াই যেটা এটা এটা হচ্ছে কি উলম্ব উপাংশ, এটাকে আমরা বলি উলম্ব, যেহেতু উলম্ব বরাবর সেই জন্য এটাকে আমরা বলি উলম্ব উপাংশ। উলম্ব উপাংশ সমান আর ইকুয়াল টু সাইন আলফা, তাহলে অনুভূমিক উপাংশের বেলায় সবসময় কস হবে এবং উলম্ব উপাংশের বেলায় সবসময় সাইন হবে। আর এখানে এই কোণটা যদি আলফা হয় আলফা, থিতা হলে থিতা, যেই কোণ থাকবে সেটাই হবে। এখানে একটা চিত্রে দেখো, এই চিত্রটা থেকে আমি থিতা কোণে ভাগ করেছি, বিভক্ত করেছি আটটাকে, এই জন্য অনুভূমিক উপাংশ হচ্ছে গিয়ে আর কস থিতা আর উলম্ব উপাংশ হচ্ছে গিয়ে আর সাইন থিতা। অনুভূমিকের বেলায় কস আর উলম্বের বেলায় সাইন, আর এই থিতা কোণে ভাগ করেছি এই জন্য থিতা। এখন আসো ভেক্টর বিভাজনের দৃষ্টান্ত। এই যে আমরা একটু আগে যে ভেক্টর বিভাজন যে পড়লাম, অনুভূমিক উপাংশ উলম্ব উপাংশ, এগুলো বাস্তব ক্ষেত্রে কি প্রয়োগ আছে সেটা আমরা দেখব, বাস্তবে কি প্রয়োগ। এখন দেখো নৌকার গুণ টানা, এই যে এটা একটা নৌকা, এটাকে
এই ও বিন্দু থেকে একটা গুণ মানে রশি দিয়ে এভাবে পাড়ের দিকে টানা হচ্ছে, বল প্রয়োগ করা হচ্ছে। যার বিন্দুতে একজন লোক দাঁড়িয়ে এখান থেকে বল প্রয়োগ করছে, গুণটাকে টানছে, এফ বল প্রয়োগ করছে। এখন আমরা ভেক্টর বিভাজন থেকে জানি যে এটা দুইটা উপাংশে বিভক্ত হবে, একটা অনুভূমিক উপাংশ, একটা উল্লম্ব উপাংশ। তাহলে এফটা একটা ও এ বরাবর একটা উপাংশে বিভক্ত হবে এফ এক্স, আর আরেকটা হচ্ছে কি উল্লম্ব উপাংশে যাবে এফ ওয়াই। এটাকে দুইটা উপাংশে বিভক্ত করলাম। তাহলে দেখো অনুভূমিক উপাংশ এফ এক্স সমান এফ কস থিটা। এই যে এফ এক্স সমান হচ্ছে, আমরা জানি এর আগে অনুভূমিক যেটা থাকবে সেটা হচ্ছে কি কস, ভূমির বেলায় কস। তাহলে কস থিটা এর দিক ওয়ে বরাবর, আর উলম্ব উপাংশ এফ ওয়াই যেটা, এটা সমান সাইন থিটা এর দিক ওবি বরাবর। এখন যেহেতু এই যে এফ উলম্ব উপাংশটা উপরের দিকে কাজ করছে আর অনুভূমিক উপাংশটা ভূমি বরাবর কাজ করছে, এই উলম্ব উপাংশ এফ সাইন থিটাটাকে এই যে মাঝি যখন হাল নৌকার হাল দিয়ে নৌকাটাকে বাইছে, তখন এই নৌকার হালটা এই এফ সাইন থিটাটাকে নিষ্ক্রিয় করে দিবে। মানে নৌকার হাল কাজ করছে নিচের দিকে, বল প্রয়োগ করছে নিচের দিকে, আর এফ সাইন থিটা কাজ করছে উপরের দিকে। তাহলে একটা একটাকে নিষ্ক্রিয় করে দিকে, শুধু কার্যকরী বল কোনটা থাকছে, এই এফ কস থিটাটা। অনুভূমিক উপাংশ যেটা, এটাই কার্যকরী বল থাকছে। তাহলে এই নৌকার গুণ যখন আমি টানবো তখন এটা এভাবে সামনের দিকে যাবে। এখন নৌকার গুণ মানে দড়িটা যদি আরো বড় হয়, গুণটা যদি আরো বড় হয়, তখন আরো দূর থেকে যদি আমি টানি তখন এই থিটার মানটা কমে যাবে। এই যে ডট ডট দিয়ে দেখানো হচ্ছে এই দিকে যাচ্ছে, তাহলে থিটার মানটা কমে যাবে। থিটার মানটা যখন কমে যাবে তখন এই এফ এফ কস থিটার মান বেড়ে যাবে। তাহলে গুণটা যদি আরো বড় হয়, আরো কম কোণে আমি টানি, তাহলে নৌকাটা আরো দ্রুত যাবে। যেহেতু এফ কস থিটার মান বেড়ে যাবে তখন নৌকাটা আরো দ্রুত সামনের দিকে যাবে, আর এফ এফ সাইন থিটার মান আরো হ্রাস পাবে। তাহলে নৌকার গুণ যত বড় হবে নৌকাটা তত দ্রুত সামনের দিকে যাবে। এরপর আসো আরেকটা উদাহরণের দিকে আমরা যাই। কোনো বস্তুকে ঠেলা বা টানার ক্ষেত্রে, কোনো বস্তুকে যখন আমরা ঠেলি বা টানি তখন সেখানেও ভেক্টর বিভাজন কাজ করে। এই যে এখানে একটা বস্তুকে আমি, ধরো লন রুলারকে আমি ঠেলছি, অ্যাপ বলে ঠেলছি। এই যে এখানে বলটা প্রয়োগ করছে মানে ঠেলছে। ঠেলার ক্ষেত্রে হয় কি, এই বস্তুটার ওজন হচ্ছে গিয়ে ডাব্লিউ, নিচের দিকে কাজ করে। এখন যখন বস্তুটাকে এইভাবে বল প্রয়োগ করলাম, এই বলটা দুইটা উপাংশে বিভক্ত হলো। এই একটা হচ্ছে গিয়ে এফ কস থিটা অনুভূমিক বরাবর, আরেকটা হচ্ছে উলম্ব বরাবর এফ সাইন থিটা। তাহলে এই বস্তুর ওজনটা ডাব্লিউ তো আছেই, এটার সাথে আরো এফ সাইন থিটাটা যোগ হবে। তাহলে বস্তুর আপাত ওজনটা বেড়ে যাবে। প্রকৃত ওজনটা ছিল ডাব্লিউ, এখন এটার সাথে আরো যোগ হলো এফ সাইন থিটা, তাহলে বস্তুর আপাত ওজনটা বেড়ে গেল। এই যে দেখো ঠেলার ক্ষেত্রে এফ বলের উলম্ব উপাংশ এফ সাইন থিটা খাড়া নিচের দিকে ক্রিয়া করে। এই যে এফ সাইন থিটাটা খাড়া নিচের দিকে করে, ফলে বস্তুর আপাত ওজন বেড়ে যায়। এই যে বস্তুর যে ডাব্লিউ ওজনটা ছিল সেটা বেড়ে গেল। এখন বেড়ে কি হলো, ডাব্লিউ প্রাইম সমান সমান ডাব্লিউ প্লাস এফ সাইন থিটা। তাহলে আমরা যখন কোনো বস্তুকে ঠেলছি, যে বস্তুটার ওজনটা ছিল এটার সাথে আরো ওজন এফ সাইন থিটা ওজনটা যোগ হয়ে বস্তুটার আরো ওজন বেড়ে গেল। তাহলে আমাদের ঠেলতে একটু কষ্ট হবে, যেহেতু ওজন বেড়ে গেল ঠেলতে কষ্ট হবে। আর যখন টানবো, বস্তুটাকে যখন টেনে নিয়ে যাবো এভাবে, যখন টানবো বলটা যখন উপরের দিকে দিব, তখন এই বলটা আবার উপরের দিকে গেলে দুটো অংশে বিভক্ত হবে। একটা হচ্ছে গিয়ে এই থিতার সাথে, আমরা সবসময় মনে রাখবা কসটা সবসময় থিতার সাথে যেই কোণটা উৎপন্ন করবে সেটাই হবে কস, কস থিতা। এই যে এখানে থিতার সাথে যেটা সেটা কস, এখানে থিতা নাই। আবার এখানে থিতার সাথে যেটা সেটা কস, তাহলে থিতার সাথে যেই কোণটা থাকবে সেটাই সবসময় কস থিতা, কস হবে উপাংশটা। তাহলে এই যে থিতার সাথে এফ কস থিতা, আর এবার সাইন থিটাটা উপরের দিকে কাজ করছে। এখন বস্তুর ওজন ছিল ডাব্লিউ নিচের দিকে, প্রকৃত ওজন যেটা, আর উলম্ব উপাংশটা উপরের দিকে কাজ করছে। তাহলে এটা থেকে এটা বিয়োগ হবে, কমে গেল, হ্রাস পেল, আপাত ওজনটা হ্রাস পেল। এই যে দেখো টানার ক্ষেত্রে এফ বলের উলম্ব উপাংশ এফ সাইন থিটা খাড়া উপরের দিকে ক্রিয়া করে, ফলে আপাত ওজন হ্রাস পায়। এখন যখন আপাত ওজন হ্রাস পেয়ে যাবে মানে কমে যাবে, তখন আমাদের টানতে সহজ হবে। এই যে বস্তুর আপাত ওজন হয়ে যাবে ডাব্লিউ প্রাইম সমান ডাব্লিউ মাইনাস এফ সাইন থিটা। কোনো বস্তুকে গতিশীল করতে ঠেলার চেয়ে টানা সহজ। এই যে আমরা দেখলাম যে ঠেলতে গেলে ওজনটা বৃদ্ধি পেয়ে গেল আর টানতে গেলে ওজনটা হ্রাস পেয়ে গেল, তাহলে ঠেলার চেয়ে টানা সহজ। আবার টানার সময় ঘর্ষণ বলটাও কম কাজ করে টানার ক্ষেত্রে, যেহেতু ওজনটা কমে যায় তখন ঘর্ষণ বলটাও কম হয়। আবার ঠেলার ক্ষেত্রে যখন ওজনটা বেড়ে যায় এই জন্য ঘর্ষণ বলটাও বেড়ে যায়, তখন এই জন্য ঠেলার চেয়ে টানা সহজ। যেমন তোমরা যদি যখন ট্রলি ব্যাগ, তারপরে গাছের গুড়ি, লম্বা হাতওয়ালা ব্যাগ যখন টানো, তখন এই
ঠেলার চাইতে টানাটাই সহজ হবে। এগুলো এই জন্যই এই ভেক্টর বিভাজনের কারণেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। এরপর আসো ত্রিমাত্রিক আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টর। এই যে এটা এটা এখানে পি একটা বিন্দু, ও পি সমান হচ্ছে গিয়ে অবস্থান ভেক্টর আর, পি এর স্থানাঙ্ক হচ্ছে গিয়ে এক্স ওয়াই জেড। এখন এই যে আর একটি অবস্থান ভেক্টর, আর এর এক্স ওয়াই ও জেড অক্ষ বরাবর উপাংশের মান। এই যে আর এর এই আর ভেক্টরটার এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, জেড অক্ষ বরাবর উপাংশ হচ্ছে গিয়ে এক্স ওয়াই এবং জেড। তাহলে উপাংশ ভেক্টরগুলো কি হবে? উপাংশ ভেক্টরগুলো যথাক্রমে এই যে এটা এক্স আই, তারপরে ওয়াই জে, আবার এটা জেড কে, এটা জেড যেহেতু এই জেড কে উপাংশ ভেক্টরগুলো। এখন ভেক্টর যোগের সূত্রানুসারে ও কিউ পি হতে পাই। এই যে ও কিউ পি, এই ত্রিভুজটা থেকে ভেক্টর যোগের সূত্র আমরা অ্যাপ্লাই করব। দেখো কি ও পি সমান এই যে ও পি সমান হচ্ছে গিয়ে ও কিউ প্লাস কিউ কিউপি। এই যে ওপি সমান ও কিউ প্লাস কিউপি। আবার ও কিউ সমান কি? এই যে ও কিউ সমান হচ্ছে গিয়ে ও আর প্লাস আর কিউ। এই যে ও কিউ জায়গায় আমি এখানে ও কিউর জায়গায় লিখেছি ও আর প্লাস আর কিউ, আর কিউপির জায়গায় কিউপি রয়ে গেছে। এখন ওপি সমান কোন ভেক্টর? ওপি সমান হচ্ছে গিয়ে আর ভেক্টর। এই যে দেখো ওপি সমান হচ্ছে কি আর ভেক্টর, আর ও কিউ এই যে আমি উপাংশ ভেক্টরগুলোর যে উপাংশ ভেক্টরগুলো এই যে এগুলোর যে আর এর যে উপাংশ ভেক্টরগুলো দেখেছি, তাহলে ও কিউ হচ্ছে গিয়ে এক্স আই। এই যে ও না ও কিউ ও আর, এই যে ও আর সমান হচ্ছে গিয়ে এই এক্স আই, তারপরে আর কিউ সমান হচ্ছে গিয়ে ওয়াই জে। এটা দেখো এই যে এখানে যেটা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে জে ওয়াই, যেহেতু এটা আর এটা সমান ও সমান্তরাল, তাহলে এটা ওয়াই জে হলে এটা ওয়াই জে, তাহলে এই যে আর কিউ সমান হচ্ছে গিয়ে ওয়াই জে। আবার এখানে কিউ আর এই যে সরি কিউপি, এই যে কিউপি আর ও ওটি এই দুইটা সমান ও সমান্তরাল, তাহলে এটা যদি হয় জেড কে তাহলে কিউপিটাও হবে জেড কে। এই যে কিউপি জায়গায় আমি লিখেছি জেড কে, তাহলে আর ভেক্টর সমান এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। তাহলে কোনো অবস্থান ভেক্টর আর ভেক্টর সমান হচ্ছে গিয়ে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এগুলো কিন্তু আমাদের অঙ্কের জন্য লাগবে, এই জন্য আমাদের মনে রাখতে হবে। এখন আসো এই অবস্থান ভেক্টর সমান এটা বের করলাম, অবস্থান ভেক্টর আর সমান হচ্ছে কি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। আর আই জে কে এগুলো যেহেতু ক্যাপ আছে, আমরা আগে কি শিখেছি ক্যাপ থাকলে কি বুঝবো একক ভেক্টর। তাহলে এই এক্স এর সাথে আই একক ভেক্টর, ওয়াই এর সাথে জে বরাবর যে একক ভেক্টরটা, জেড এর সাথে জে বরাবর একক ভেক্টর, এটা হচ্ছে গিয়ে কে, এগুলো হচ্ছে একক ভেক্টর। এখন আসো অবস্থান ভেক্টর, এই যে অবস্থান ভেক্টরটা বের করেছি এটার মান আমরা বের করব। যেহেতু এটা একটা ভেক্টর রাশি, এটা মানও দিক থাকবে। এখন মান বের করি। আবার মানের জন্য ও কিউ ও কিউ পি এই ত্রিভুজটা হবে, এখানে আর লিখেছি আসলে পি হবে, প্রিন্টিং মিস্টেক। ও কিউ পি এটার মধ্যে আমি পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করব। দেখো সূত্রটা অ্যাপ্লাই করে ও পি স্কোয়ার ইকুয়াল টু এই যে এখানে যেরকম ও কিউ পি হবে এই জায়গাটা ও কিউ পি হবে, ও কিউ আর হবে না, এই জায়গাটা পি হবে পি। তাহলে এখানে পিথাগোরাসের যে সূত্রটা অ্যাপ্লাই করব, পিথাগোরাসের সূত্রটা কি? ও পি স্কোয়ার সমান ও কি স্কোয়ার প্লাস কিউ পি স্কোয়ার। এই যে ও পি স্কোয়ার সমান ও কিউ স্কোয়ার প্লাস কিউ পি স্কোয়ার। এখন আবার ও কি স্কোয়ার সমান কি? ও কিউ স্কোয়ার সমান হচ্ছে কি ও আর স্কোয়ার প্লাস আর কিউ স্কোয়ার। ও আর স্কোয়ার প্লাস আর কিউ স্কোয়ার, আর ও কিউ পি জায়গায় কিউ পি রয়ে গেল। এখন এটা সমান জানি আর, এই যে এই ও পি সমান আর আর স্কোয়ার, ও কিউ সমান এক্স, এই যে ও কিউ জায়গায় এক্স এক্স স্কোয়ার সরি ও আর, এই যে ও আর সমান হচ্ছে কি এক্স এক্স স্কোয়ার, তারপরে আর কিউ, এই যে আর কিউ এটা যেহেতু ওয়াই অক্ষ বরাবর সমান সমান্তরাল এই জন্য এটা ওয়াই ওয়াই স্কোয়ার, আর এটা হচ্ছে গিয়ে জেড স্কোয়ার। এখন আর সমান কি দাঁড়াচ্ছে? আর বা অ্যাবসলিউট ভ্যালু অফ আর, এই যে আর দিয়ে মান বুঝি আবার অ্যাবসলিউট ভ্যালু দিয়েও মান বুঝি, সমান হচ্ছে কি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা হচ্ছে গিয়ে
আর ভেক্টরের মানটা। তাহলে কোনো ভেক্টরের মান আমি এভাবেও খালি দিলেও বোঝা যাবে কিংবা অ্যাবসলিউট ভ্যালু দিলেও বোঝা যাবে। তাহলে এগুলো হচ্ছে গিয়ে মান। মান হলে সেটা সূত্র হবে √x² + y² + z²। এটা আমাদের মনে রাখতে হবে। এখন যেহেতু ভেক্টর রাশিও পেয়ে গেলাম, ভেক্টর রাশির মানটাও পেয়ে গেলাম, আমরা একক ভেক্টর বের করতে পারবো। এই যে r এর একক ভেক্টর r², আমরা ক্যাপ দিয়ে একক ভেক্টর বুঝি। আমরা জানি একক ভেক্টর সমান কি, কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে সেই ভেক্টর পাওয়া যায়। তাহলে r ভেক্টর বাই r, আর ভেক্টরের মান হচ্ছে গিয়ে এই যে xi প্লাস yj প্লাস zk, এই যে xi প্লাস yj প্লাস zk, এটা আর সমান হচ্ছে কি √x² প্লাস y² প্লাস z², এটা। এখন কখনো এখানে আমরা অবস্থান ভেক্টর আর দিয়ে বুঝেছি, কখনো a থাকলো, a ভেক্টর থাকলো কিংবা b ভেক্টর থাকলো, এরকম যদি থাকে তখন কি হবে রাশিটা? এই যে দেখো, a ভেক্টর দেওয়া যদি থাকে তখন হবে আর x এর জায়গায় হবে axi, তারপরে y এর জায়গায় হবে ayj প্লাস z এর জায়গায় হবে azk, এ ভেক্টর যদি আমাদের দেওয়া থাকে। আবার b ভেক্টর দেওয়া থাকলে তখন আমরা এই জায়গায় লিখবো bxi প্লাস byj প্লাস bzk। এভাবে যে কোনো রাশি দেওয়া থাকলে আমরা এইভাবে ভেক্টরটা লিখবো। আবার যখন মানটা লিখবো তখন মানের জায়গায় √, এখানে কি হবে, মান দিয়ে এই ভেক্টরের মান বের করলে, এটা তোমরা নিজেরা বের করে দেখো কি হবে, সেটা হবে ax²। এখানে দেখো ijk নাই, তাহলে মানের বেলায় ijk থাকবে না, ax² প্লাস ay² প্লাস az² হবে মানের বেলায়। মান এক্স ওয়াই জেড এগুলো আই জে কে এগুলো থাকবে না, এই একক ভেক্টর গুলো থাকবে না। আর ভেক্টর রাশির বেলায় একক ভেক্টর গুলো থাকবে। তাহলে এগুলো এখন যে অবস্থান ভেক্টরের যে অবস্থান ভেক্টরটা এবং মানটা নিশ্চয়ই তোমরা বুঝেছো, এবং এইটা এই যে এইটা এবং এটা আমাদের অবশ্যই লাগবে অঙ্কের ক্ষেত্রে, আমাদের গাণিতিক যখন প্রয়োগ করব লাগবে। এখন আসো ভেক্টর রাশি গুণন। ভেক্টর রাশি গুণন দুই প্রকারের হতে পারে। একটা হচ্ছে কি স্কেলার গুণন বা ডট গুণন, আর এটা হচ্ছে ভেক্টর গুণন বা ক্রস গুণন। আজকে আমরা একটু দেখি স্কেলার গুণনটা, অল্প একটু দেখবো আমরা। স্কেলার গুণন বা ডট গুণন, দুটি ভেক্টর রাশিকে গুণ করলে গুণফল যদি একটি স্কেলার রাশি হয় তবে ভেক্টর দ্বয়ের ওই গুণনকে স্কেলার গুণন বলা হয়। দেখো, এ একটা ভেক্টর রাশি এবং বি একটা ভেক্টর রাশি, ওরা থিটা কোণে ক্রিয়া করছে। তাহলে এই দুটা ভেক্টর রাশিকে গুণ করলে গুণফল যদি একটা স্কেলার রাশি হয়, এই দুটা ভেক্টর রাশিকে গুণ করলে আমি যদি একটা স্কেলার রাশি পাই তবে ওই গুণনটাকে স্কেলার গুণন বা ডট গুণন বলবো, যার মান ভেক্টর দ্বয়ের মান এবং এদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। এই যে এদের মানটা, যেহেতু ভেক্টর রাশি সেহেতু একটা একটা মান থাকবে, দিক থাকবে না। স্কেলার গুণন যেহেতু যেহেতু স্কেলার রাশি পাচ্ছি, স্কেলার দুইটা ভেক্টর রাশির গুণনে আমি একটা স্কেলার রাশি পাচ্ছি, তাহলে শুধু মান থাকবে, আমাদের দিক থাকবে না। তাহলে মানটা কি হবে? মানটা হবে যার মান ভেক্টর দ্বয়ের মান এবং মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। এই যে দেখো, একটু গাণিতিকভাবে দেখি, এ ডট বি, এই যে আমরা স্কেলার গুণন বা ডট গুণন বলে এখানে এ ডট বি দিয়েছি, আমরা বলার সময় ডট বি বলতে হবে। এ ডট বি সমান এ বি কস থিটা, এটা হচ্ছে গিয়ে স্কেলার গুণন। এই যে এ ডট বি সমান এ বি কস থিটা, এই ভেক্টর দ্বয়ের মান। এটা এই যখন আমরা খালি দেখব তখন এটা বোঝাবো এই ভেক্টরের মান। আবার বিটা এটা একটা এ ভেক্টর ডট বি ভেক্টর, এ সমান হচ্ছে এ ভেক্টরের মান, আবার বি সমান হচ্ছে বি ভেক্টরের মান। তাহলে কস ডট গুণনটা হচ্ছে ভেক্টর দ্বয়ের মান, এই যে ভেক্টর দ্বয়ের মান, দুইটা ভেক্টরের মান এবং এদের মধ্যবর্তী যে কোসাইন, এই যে মধ্যবর্তী কোণের, এই যে মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা, আলফা দিলে আলফা, থিটা দিলে থিটা, যেটা থাকবে সেটা মধ্যবর্তী কোণের কোসাইনের এরা গুণ হিসেবে আছে, গুণফলের সমান। তাহলে স্কেলার গুণনটা কি, মানটা কি ভেক্টর দ্বয়ের মান এবং এদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। এখন উদাহরণ দেখি একটা আমরা। এই যে দেখো, আমরা যে প্রথম বলেছিলাম দুটি ভেক্টর রাশিকে গুণ করলে গুণফল যদি একটা স্কেলার রাশি পাই। এই দেখো, এফ একটা ভেক্টর রাশি বল, আবার সরণ বা অবস্থান ভেক্টর এটাও একটা ভেক্টর রাশি, দুইটা ভেক্টর রাশির গুণনে আমি একটা স্কেলার রাশি পেলাম, কাজ একটা স্কেলার রাশি। তাহলে দুটি ভেক্টর রাশির গুণনে আমি একটা স্কেলার রাশি পেয়েছি, এই জন্য এটা একটা স্কেলার গুণন বা ডট গুণন। এখন দেখো, পি কিউ দুইটা, পি একটা ভেক্টর রাশি, কিউ একটা ভেক্টর রাশি। এখন কিউ থেকে এভাবে ও এর রেখার উপর একটা লম্ব টানলাম। এই উপাংশটা কি আমরা ভেক্টর উপাংশ থেকে জানলাম, এটা হচ্ছে কি এই যে কিউ, এই এই কিউর থেকে এটা হচ্ছে কি, এই জায়গাটা হচ্ছে কি কিউ কস আলফা। আবার পি থেকে যদি এভাবে টানি এই জায়গাটা হবে পি কস আলফা। তাহলে পি পি ডট কিউ ইকুয়াল টু পি কিউ কস আলফা। এখানে পি কিউটা কি, পি ইন্টু কিউ কস আলফাটা কি, পি এর উপর কিউ এর লম্ব অপেক্ষক। এই যে এখানে কিউ কস আলফাটা হচ্ছে এই পি এর উপর
কিউ এর লম্ব বিক্ষেপ, এই কিউ কিউ ভেক্টরের লম্ব বিক্ষেপ, পি ভেক্টরের উপর কিউ ভেক্টর লম্ব বিক্ষেপ। এই যে পি পি ইন্টু কিউ কস আলফা হচ্ছে গিয়ে পি ভেক্টরের উপর কিউ এর লম্ব বিক্ষেপ। এখন যদি আবার আমরা উল্টে লিখি, কিউপি লিখি, এটাকে আবার কিউপিও লেখা যাবে। কিউপি কস আলফা যদি লিখি তাহলে কি হবে, কিউটা থাকলো আর পি কস আলফাটা হচ্ছে গিয়ে, এখানে পি কস আলফাটা হচ্ছে গিয়ে কিউ ভেক্টরের উপর পি ভেক্টরের লম্ব বিক্ষেপ, এই যে পি থেকে কিউ যেটা সেটা হচ্ছে গিয়ে পি ভেক্টরের লম্ব বিক্ষেপ। তাহলে পি ডট কিউ সমান পি কিউ কস আলফাও লেখা যায়, আবার কিউপি কস আলফাও লেখা যায়। এখন দেখো ভেক্টর, আমরা জানি যে ভেক্টর নিজস্ব একটা জ্যামিতিক সূত্র মেনে চলে। একটা বিনিময় ভেক্টর একটা বিনিময় সূত্র আছে। ওই বিনিময় সূত্রটা হচ্ছে কি এ ডট বি সমান বি ডট এ। এখন দেখো এই স্কেলার গুণনটা কি এভাবে লেখা যায়, এই যে পি ডট কিউ সমান কিউ ডট পি, এটা কি লেখা যায়? তোমরা এটা চিন্তা করে লিখবা যে স্কেলার গুণন কি বিনিময় সূত্র মেনে চলে কিনা, এটা একটু চিন্তা করে একটু লিখবা। এখন আসো আমরা যা পড়লাম সেটার উপর আমরা একটু বাড়ির কাজ দিই। প্রথম যে বাড়ির কাজটা পি, এটার স্থানাঙ্ক দেওয়া আছে 1 -2 2, বিন্দুর অবস্থান ভেক্টর এবং এর সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। আমি যে অবস্থান ভেক্টর আর ভেক্টর সমান যে শিখেছিলাম, কি শিখেছিলাম, আর ভেক্টর সমান xi প্লাস yj প্লাস zk যেটা শিখেছিলাম সেটা এখানে বসাবো। ওখানে যেটা করতে হবে, x এর জায়গায় 1 বসাবা, y এর জায়গায় -2 বসাবা, z এর জায়গায় 2 বসাবা। এগুলো বসিয়ে অবস্থান ভেক্টরটা বের করতে হবে। আর একক ভেক্টর যেটা নির্ণয় করতে হবে, একক ভেক্টর সমান কি শিখেছি, কোনো ভেক্টর রাশিকে তার মান দ্বারা আর ভেক্টর বাই আর যেটা শিখেছি সেখানে মান বের করে একক ভেক্টরটা বের করতে হবে। আরেকটা বাড়ির কাজ যেটা, 30 নিউটন এর একটি বল এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে আনত, এক্স ও ওয়াই অক্ষ বরাবর বলটির উপাংশ নির্ণয় করো। এই যে ওই যে অনুভূমিক উপাংশ উলম্ব উপাংশ যেটা শিখেছি সেখানে বলের জায়গায় এই মানটা বসিয়ে দিবা আর কোণের জায়গায় এটা বসায় দিবা কোনটা, তাহলে অনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ বের করে ফেলবা। এই দুইটা আজকের বাড়ির কাজ রইলো। আজকের ক্লাস করার জন্য তোমাদের ধন্যবাদ এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।